হ্যালো, আসসালামু আলাইকুম বিজ্ঞ কৌশলীবৃন্দ। আজকে একটা নতুন কেস ল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব 404-420 মামলায়। এটা সাধারণত রিভিশনে এবং কোয়াশমেন্ট প্রসিডিংসের ক্ষেত্রে আপনার রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। কেসটার নাম হলো ফিলিপ গেইন ভার্সেস দ্য স্টেট, রিপোর্টেড ইন 6 CLR পেজ 281। এটা হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত এবং 2018 সালের রিপোর্টিং। আপনারা রিভিশন হিয়ারিংয়ের সময় অথবা কোয়াশমেন্ট প্রসিডিংস হিয়ারিংয়ের সময় এই সিদ্ধান্তটি ইউজ করতে পারবেন। এখন কথা হলো এই সিদ্ধান্তটা কি, অর্থাৎ আপনি ডিসচার্জ চেয়েছেন কিন্তু ম্যাজিস্ট্রেট ডিসচার্জ নামঞ্জুর করেছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে ডিসচার্জ পিটিশন নামঞ্জুর হয়েছে, এটার বিরুদ্ধে রিভিশন না করে সরাসরি মিসকেসে যাওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনের আন্ডার সেকশন 561A-তে দেওয়া হয়েছে। দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ কোয়াশমেন্ট প্রসিডিংস। সরাসরি কোয়াশমেন্ট প্রসিডিংসে যাওয়া হয়েছে। তো এই কোয়াশমেন্ট প্রসিডিংসে হাইকোর্ট ডিভিশনের মাননীয় জাস্টিস মহোদয় জাস্টিস বোরহানুদ্দিন স্যার এই সিদ্ধান্তটা দিয়েছেন। তিনি বলেছেন যে যখন চার্জ গঠন হবে তখন ম্যাজিস্ট্রেট যেন মেকানিক্যালি চার্জ ফর্ম না করেন, তাকে অবশ্যই 241A ধারায় যে বিধানগুলো দেওয়া হয়েছে যে সেটা বিবেচনায় নিতে হবে। 242 ধারায় যে বিধানটা দেওয়া হয়েছে একই সঙ্গে 241A এবং 242 ধারার বিধান বিবেচনায় নিয়ে তারপর চার্জ গঠনের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এখন আমরা দেখব সিআরপিসি 241A ধারায় কী বলা হয়েছে। সিআরপিসি 241A ধারায় বলা হয়েছে যে চার্জ গঠনের সময় আদালত অবশ্যই নথিটা বিশ্লেষণ করবেন এবং নথির সঙ্গে থাকা ডকুমেন্টসটা বিবেচনায় নেবেন। পাশাপাশি যদি তিনি উপযুক্ত মনে করেন আসামিকে পরীক্ষা করবেন এবং তৎপর উভয় পক্ষকে শুনানির সুযোগ দেবেন। এইটা হল 241 বিধান। তারপর যদি আদালত মনে করেন দেয়ার ইজ গ্রাউন্ডস টু প্রসিড, তাহলে তিনি চার্জ গঠন করবেন। পাশাপাশি 242 ধারাও ঠিক একই বলা হয়েছে, জি আফটার কনসিডারেশন অ্যান্ড হিয়ারিং অ্যাজ অ্যাফোরসেড, অর্থাৎ 241 ধারার যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছে সেইটার পর ইফ দ্য ম্যাজিস্ট্রেট ইজ অ্যান অপিনিয়ন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি এই সিদ্ধান্ত উপনীত হয় বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, তাহলে তিনি দ্যার ইজ ইফ দ্য ম্যাজিস্ট্রেট প্রিজিউমিং দ্যাট দ্যার ইজ গ্রাউন্ড টু প্রসিড অ্যাগেন্স্ট দ্য অ্যাকিউজড অনলি দেন হি মে প্রসিড অ্যান্ড ফ্রেম দ্য চার্জ। তাহলে 241A এবং 242 ধারার বিশ্লেষণ করে আপনি রিভিশন হিয়ারিংয়ে অথবা কোয়াশমেন্টে দাবি করতে পারেন যে ম্যাজিস্ট্রেটকে এই রুলিংসটাতে নির্দেশনা দেওয়া হয়েছে যে চার্জ ফ্রেমের পূর্বে তিনি যেন মামলার নথিতে থাকা দলিলপত্র উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে এবং প্রয়োজন মনে করলে আসামিকে জিজ্ঞাসাবাদ করে ম্যাজিস্ট্রেট সাহেব যদি এই সিদ্ধান্ত উপনীত হন, অর্থাৎ 242 ধারায় যেটা বলা হয়েছে এই সিদ্ধান্তে উপনীত হন যে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মতো সুযোগ আছে, তাহলে তিনি চার্জ গঠন করে আসামিকে বিচারের মুখোমুখি করবেন। কিন্তু এই মোকদ্দমায় দেখা যাচ্ছে ফিলিপ গেইন ভার্সেস স্টেট। এখানে ফিলিপ গেইন ছিল একজন ড্রাইভার, একটা এনজিওর ড্রাইভার। তো এনজিওর মালিক গোপালগঞ্জে যাচ্ছিলেন। তো গোপালগঞ্জ যাওয়ার পথে এই এনজিওর যে অন্যতম একজন মালিক ডিরেক্টর তিনি ড্রাইভারকে বললেন তিনি গাড়ি চালাতে চান। ড্রাইভার বলল যে না স্যার, আপনি হাইওয়েতে গাড়ি চালাতে পারবেন না। কিন্তু এই এনজিওর মালিক পরিচালক তিনি জেদ করলেন এবং ড্রাইভিং সিটে বললেন। ড্রাইভিংয়ের এক পর্যায়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টে গাড়ির যাত্রীরা সকলেই আহত হলেন, এমনকি তার মা মারা গেল, বোন আহত হলো, ড্রাইভার যিনি পাশের সিটে বসেছিলেন তিনি আহত হলেন। এই ঘটনার প্রেক্ষিতে এটা হলো 2005 সালের ঘটনা। এর প্রেক্ষিতে ড্রাইভার এই এনজিওর মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে চাইলেন। তখন এনজিওর মালিক পরিচালক তারা বলল যে ঠিক আছে, তোমাকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, ফুল পেইড ছুটি দেওয়া হবে এবং অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়া হবে, তুমি মামলা করো না। কিন্তু
এগুলো সব প্রতিশ্রুতি তারা পালন না করার প্রেক্ষিতে 2008 সালে এই ফিলিপ গেইন এই ড্রাইভার তিনি মোহাম্মদপুর থানায় গেলেন মামলা করার জন্য, কিন্তু মোহাম্মদপুর থানায় এই মামলাটি নিল না। এরপরে এই ফিলিপ গেইন তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে গেলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে মামলাটা দায়ের করলেন। ম্যাজিস্ট্রেট সাহেব 200 ধারায় পরীক্ষা করার পর এটা অনুসন্ধানে পাঠালেন, কিন্তু অনুসন্ধান রিপোর্ট আসলো যে এই অভিযোগটা সত্য নয়। এভাবে পরপর 4 বার অনুসন্ধানে পাঠালো, 4 বারেই রিপোর্ট আসলো যে এই ড্রাইভার যে অভিযোগ আনছে 420, 190 এবং 109 অফ পিনল কোড এটা আইনসম্মত হয় না, এই ঘটনাটা সঠিক না। কিন্তু এরপর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিদের বিরুদ্ধে 3 জন আসামি ছিল, 3 জন আসামির বিরুদ্ধে 406 এবং 420 ধারার অভিযোগ আমলে নিল। এই আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে এই এনজিওর মালিক পরিচালকগণ তখন এটার সরাসরি তারা রিভিশন না করে সরাসরি তারা কোয়াশমেন্টে আসলো। এই কোয়াশমেন্ট হিয়ারিংয়ে এসে বোরহানুদ্দিন জাস্টিস মহোদয় তিনি এই সিদ্ধান্ত দিলেন যে ম্যাজিস্ট্রেটকে মেকানিক্যালি চার্জ গঠন করা যাবে না, তাকে অবশ্যই 241 এ ধারার যে বিধান আছে সেটা বিবেচনায় নিতে হবে, 242 ধারার যে বিধান আছে সেটা বিবেচনায় নিতে হবে, তারপর তিনি চার্জ গঠন করতে পারবেন। জাস্টিস মহোদয় এখানে বললেন যে 241 এ ধারায় যেটা বলা হয়েছে যে চার্জ গঠনের সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অবশ্যই নথি এবং নথিতে থাকা ডকুমেন্টস বিবেচনায় নেবেন, প্রয়োজন মনে করলে তিনি আসামিকে জিজ্ঞাসাবাদ করবেন এবং চতুর্থত তিনি উভয় পক্ষকে একটা শুনানির সুযোগ দেবেন। শুনানির সুযোগ দিয়ে তারপরে 242 ধারায় যেটা বলা হয়েছে যে তার যদি মনে হয় যে এই আসামি বিরুদ্ধে আনিত অভিযোগের সত্য বা অভিযোগ গঠন করার মতো যথেষ্ট উপাদান আছে, তাহলে তিনি আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে পারেন। কিন্তু এখানে 4টা ইনকোয়ারি রিপোর্ট যেটা ফলস এসেছে সেগুলোকে উপেক্ষা করে এখানে 400 পিনাল কোডে 420, 190 এবং 109 ধারার যে চার্জের অভিযোগ আনা হয়েছিল, অপরাধের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে 406 এবং 420 ধারায় চার্জ গঠন করলেন। জাস্টিস মহোদয় এখানে বলছেন যে ম্যাজিস্ট্রেট এই মামলার রেকর্ড কোনো বিবেচনায় নিলেন না নিয়ে পাশাপাশি 241 এ এবং 242 বিতে তাকে যে একটা জুডিশিয়াল অপিনিয়ন ফর্ম করতে বলা হয়েছে, জাস্টিস মহোদয় বলছেন যে এইটা তিনি করতে ব্যর্থ হয়েছে, না করে হুইমজিক্যালি তিনি এই অভিযোগ গঠন করেছেন, এটা সঠিক হয়নি। এই জন্য এই মামলার প্রসিডিংসটা তিনি কোয়াশ করে দিয়েছেন। তাহলে বিজ্ঞ কৌশলীর দিকে আমি বলবো এই সিদ্ধান্তটা আপনারা সেশন জাজের রিভিশন হিয়ারিংয়ে অথবা কোয়াশমেন্ট হিয়ারিংয়ে হাইকোর্ট ডিভিশনে ব্যবহার করতে পারবেন। এবং যেখানে দেখবেন যে ম্যাজিস্ট্রেট সাহেব লিখেছে যে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান থাকায় আসামির বিরুদ্ধে অমুক আইনের অমুক ধারায় চার্জ গঠন করা হলো, এই ধরনের ফ্রেমিং অফ চার্জের বিরুদ্ধে আপনি রিভিশনে এই সিদ্ধান্তটা দিতে পারেন। কারণ ম্যাজিস্ট্রেট সাহেব শুধুমাত্র তার অর্ডারে ফ্রেমিং অফ চার্জের অর্ডারে বলেছে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান বিদ্যমান থাকে। সেই উপাদানগুলো কি কোন অপরাধের কি উপাদান বিদ্যমান আছে যেটার প্রেক্ষিতে তিনি চার্জ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাকে সুস্পষ্টভাবে বলতে হবে। এবং তার এই মতামতটা 242 ধারায় যে মতামতের কথা বলা হয়েছে যে ইফ আফটার কনসিডারেশন অ্যান্ড গিভিং অ্যান্ড হিয়ারিং ইফ দ্য ম্যাজিস্ট্রেট ইজ অফ অপিনিয়ন, এই যে ম্যাজিস্ট্রেট ইজ অফ অপিনিয়ন, এই ম্যাজিস্ট্রেটের এই অপিনিয়নটা মাস্ট বি রিজনড, যুক্তিসঙ্গত হতে হবে, কারণ দিতে হবে যে কেন তিনি এই মতামতে উপনীত হলেন। শুধু অপরাধের সকল উপাদান বা অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান বিদ্যমান থাকায় চার্জ গঠন করলে এরকম স্লিপ শর্ট অর্ডার হলে চলবে না, তাকে কারণ দিয়ে বলতে হবে যে তিনি কেন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত উপনীত হলেন। তো যাই হোক, আপনারা এই ফিলিপ গেইন ভার্সেস দ্য স্টেট রিপোর্টেড ইন 6 CLR পেজ 281 এইটার রেফারেন্স দিয়ে এই রিভিশন এবং কোয়াশমেন্টে বলতে পারবেন যে whether the magistrate at the time of framing charge
in his order shows any grounds to frame charge against the accused, এটা করতে পেরেছে কিনা। যদি অভিযোগ গঠনের যথেষ্ট কারণ তিনি না দেখান, তাহলে এটাকে আপনি রিভিশনে বা কোয়াশমেন্টে চ্যালেঞ্জ করতে পারেন এবং আশা করি ভালো ফল পাবেন। এখানে যে ঘটনাটা ছিল, এইখানে একটা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি ফিলিপ গেন পায়নি। তো এখানে তো প্রতারণার কোনো উপাদানই নেই। আবার 190-এর কথা যেটা বলা হয়েছে পেনাল কোডের, সেখানে হলো কেউ যদি কাউকে সরকারি কর্মকর্তার আশ্রয় লাভ থেকে বিরত রাখে, ওই যে মামলা না করার থ্রেট দিয়েছে, এরকম একটা অভিযোগ। আর 109 যে কয়েকজন অ্যাবেটর কে কাকে প্ররোচিত করছে অপরাধ সংগঠনে। তো এগুলোর এখানে প্রতারণার কোনো উপাদান ছিল না। এখানে 190 ধারার তাকে হয়তো মামলা দায়েরের তারা হুমকি দিতে পারে যে তুমি মামলা করলে কিন্তু তোমার খবর আছে, সেটা হয়তো থাকতে পারে। কিন্তু 109 এই অপরাধ করার যে প্রতারণা, এগুলো হয়তো ছিল কিনা গড নোজ। যাই হোক, প্রতারণার উপাদান এখানে ছিল না অন্তত। এই জন্য মাননীয় হাইকোর্ট ডিভিশন খুব চমৎকারভাবে বলেছেন যে এখানে এই এনজিওর মালিক প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করাটা সঠিক হয়নি, এই জন্য মামলাটাকে কোয়াশ করেছে। তো আপনারাও এই সিদ্ধান্তটা এই রিভিশনের ক্ষেত্রে এবং কোয়াশমেন্ট হিয়ারিংয়ে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আরেকটা জিনিস খুব চমৎকারভাবে প্রতিবাদ হয়েছে, সেটা হলো যে ডিসচার্জ আপনি চেলেন, ডিসচার্জ পিটিশন আপনার নামঞ্জুর হলো, তখন আপনি সাধারণত ইয়াতে যান, রিভিশনে যান সেশন কোর্টে। কিন্তু এখানে দেখা গেছে যে তারা সরাসরি হাইকোর্ট ডিভিশনে গেছেন এবং হাইকোর্ট ডিভিশন 561-এ মিসলেনিয়াস কেস এটা রেকর্ড করছেন। তাহলে এখান থেকে আরেকটা আমরা ইন্ডিকেশন পাচ্ছি যে আপনার ডিসচার্জ পিটিশন নামঞ্জুর হলেও রিভিশন করার দরকার নেই, আপনি সরাসরি হাইকোর্ট ডিভিশনে এই কোয়াশমেন্ট প্রসিডিংসে যেতে পারেন আন্ডার সেকশন 561A-তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনারা ঘরে বসে অল্প সময়ে যদি দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনারা আমাদের আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করতে পারেন। যারা দীর্ঘদিন সিনিয়রের পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়েছেন, মনে করছেন কিছুই শিখছেন না, যে সময়টুকু ব্যয় হয়েছে এই সময়ের মধ্যে আরও শেখার প্রয়োজন ছিল, তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমরা জুম অ্যাপে আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে বসেই সুবিধাজনক সময়ে আমাদের আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রমগুলো শুক্রবার এবং শনিবার রাতে হয়ে থাকে। তো আপনি ইজিলি আমাদের প্রোগ্রামে যোগ দিতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর অ্যাগেইন।